আপনার কাছে কেমন লাগছে? দু একটা পর্যালোচনা যদি আমরা করি বিগত সময়গুলোর এবং এখন যেভাবে যাচ্ছে, এগোচ্ছে যেভাবে। যদি ফেব্রুয়ারি থেকে দেখি, খুব বেশি সময় কিন্তু আসলে যায়নি। আমরা যেই জিনিসটার কথা আমরা দেখে আসছিলাম যে আমরা তো একটা গণতন্ত্রের দিকে একটা উত্তরণ আমরা ঘটালাম, এবং গণতন্ত্রের উত্তরণ ঘটানোর পরে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আছি আমাদের যে পার্লামেন্টের যে সেশনগুলো বসছে, আমরা সেই পার্লামেন্টারি সেশনগুলোতে আলাপ আলোচনা দেখছি, বিভিন্ন ইস্যু ঘটছে। কিন্তু একই সাথে যেটা খুব গুরুত্বপূর্ণ যে নির্বাচনটা হচ্ছে আপনার গণতন্ত্রের উত্তরণের একদম প্রথম দিককার ঘটনা বা একদম প্রাথমিক একটা ঘটনা, যেটা আমাদের জন্য চ্যালেঞ্জ হিসেবে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে, কারণ এই গণতন্ত্রের উত্তরণ আমাদের আগেও ঘটেছিল, কিন্তু একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ধরে রাখা এবং গণতন্ত্রকে সুসংহতকরণ বলতে আমরা যেটা বুঝি, সেটার জন্য যে ধরনের ইনস্টিটিউশনাল চেঞ্জ, সেটার জন্য যে ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা আমরা বলি, সেটার জন্য যে জবাবদিহিতার কথা আমরা বলি, সেই জিনিসপত্রগুলোর দিকে আসলে আমরা কতখানি এগোচ্ছি, সেটাই আমার কাছে মনে হয় যে সবচাইতে বড় চ্যালেঞ্জের জায়গা। এবং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত কিন্তু মানে দেয়ার আর লট অফ আনআনসার্ড কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেনগুলোর উত্তর আসলে হচ্ছে কি আমরা কিভাবে পাবো, সেটার উপর আমার ধারণা হচ্ছে অনেক কিছু ডিপেন্ড করবে। আমরা এখনো হচ্ছে যে বিভিন্ন ধরনের যেই প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতা নিশ্চিত করে, সেই প্রতিষ্ঠানগুলো এক্স্যাক্টলি কিভাবে ফরমেশন হবে, কারণ আমরা দেখেছি হচ্ছে যে যে অর্ডিন্যান্সগুলো ছিল সেগুলো অনেকগুলো ল্যাপস করা হয়েছে, সেগুলো আবার নতুন করে আইন হিসেবে উপস্থাপন করা হবে বলা হচ্ছে। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ এই কারণে আমি যেটা বললাম যে, কারণ গণতন্ত্র শেষ পর্যন্ত আমরা কতখানি প্রাতিষ্ঠানিকীকরণ করতে পারবো, সেইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং যেটা হয় যে কোনো সরকারে আমরা অতীতে দেখেছি যে এই ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্সের সিস্টেমটা যদি আপনি ডিজাইন না করেন, তাহলে আপনি গণতান্ত্রিকভাবে একটা নির্বাচিত সরকারও কিন্তু একটা সময় দানবে রূপান্তরিত হতে পারে। সো সেইটাকে আমরা কতখানি কন্ট্রোল করতে পারবো, সেই জায়গাটা, এইটা হচ্ছে কি একটা জিনিস। দুর্ভাগ্যজনকভাবে যে অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে বিরোধী দলের যেই পরিমাণ বা যেরকম ভূমিকা থাকার কথা অ্যাটলিস্ট সংসদে, সেই ভূমিকা অনেক ক্ষেত্রে আমরা সেইভাবে দেখছি না। আমরা বিরোধী দলকেও দেখছি হচ্ছে কি এমন বিতর্ক বা এমন কিছুতে যেতে, সেটা আসলে হচ্ছে কি একটা বিরোধী দলের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে। যেমন হচ্ছে কি আপনি গতকালকের ঘটনাটাই দেখুন, গতকালকে সরি তার আগের দিনে যে গুম বিষয়ে ছাত্র শিবিরের একজন মানে ছাত্র শিবিরের একজন নেতা, যে তিনি তাকে অপহরণ করা হয়েছিল বলে উনি দাবি করলেন, তারপর সেটা গুম, সেটার ব্যাপারে বিরোধী দলীয় নেতাও হচ্ছে বললেন। গুম বাংলাদেশের পার্সপেক্টিভে ভয়াবহ মাত্রায় মানে ভয়াবহ একটা ঘটনা। সো এই ধরনের কোনো ঘটনাকে যখন প্রশ্নবিদ্ধ করা হয়, সেটা কিন্তু ওভারঅল পুরো সিচুয়েশনটাকে ঘোলাটে করে। যেহেতু আমরা পরে জানলাম যে আসলে পুরো ব্যাপারটা যেটা হয়েছে হচ্ছে উনার ব্যক্তিগত সম্পর্ক কেন্দ্রিক একটা ব্যাপার। তো সেই জায়গাটা আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেমন ধরুন এই যে অর্ডিন্যান্সের যেই কমিটিটা, স্পেশাল পার্লামেন্টারি কমিটিটা করা হয়েছিল, মজার ব্যাপারটা হচ্ছে কি আপনি যদি সেখানে অপোজিশনের মেম্বার দেখেন, তাদের মধ্যে একজনেরও কিন্তু লয়ের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। এখন আপনি অর্ডিন্যান্স নিয়ে কাজ করবেন, সেগুলো লিগ্যাল ডাইমেনশন নিয়ে কাজ করবেন, সেখানে আসলে হচ্ছে গিয়ে কী ধরনের মেম্বার আপনার দিতে হবে, সেই জায়গাটা আমি বলছি এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে অপোজিশনের গুরুত্বটা অনেক বেশি হওয়ার কথা ছিল, সেটা আমরা দেখছি। এবং এটা আরও গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আজকে বা গতকালকে আমি দেখলাম যে পার্লামেন্টে খুব সম্ভবত আইন বিষয়ক স্থায়ী কমিটিটা গঠন করা হয়েছে। তার মানে অন্যান্য স্থায়ী কমিটিগুলো গঠন করার কাজ হবে, এবং স্থায়ী কমিটিগুলো জবাবদিহিতা, বিশেষ করে সরকারি যে মন্ত্রণালয়গুলো আছে তার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এবং আমরা জানি জুলাই সনদ অনুযায়ী 4টা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির প্রধান হওয়ার কথা বিরোধী দল থেকে, এবং সংখ্যানুপাতে আরো বেশ কয়েকটার প্রধানও হবেন হচ্ছে অপোজিশন থেকে। এখন অপোজিশনের জন্য এটা একটা অপরচুনিটি জবাবদিহিতা নিশ্চিত করার জন্য, কিন্তু অপোজিশন যদি হচ্ছে গিয়ে সেই ইনস্ট্রুমেন্ট বা টুলটাকে ব্যবহার করে জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে, এবং এই কারণেই হচ্ছে গিয়ে আমি এই শঙ্কার কথাটা বললাম যে অপোজিশনেরও লার্নিং এর ব্যাপার আছে, যে লার্নিং এর একটা ঘাটতি আমরা দেখছি। মনে করেন যে অপোজিশনের সেই লার্নিং ঘাটতি আছে ওভারঅল, এটা বলছেন আপনি? হ্যাঁ, আমার মনে হচ্ছে এখন পর্যন্ত আছে। কারণ এগেইন মানে যেটা হচ্ছে গিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, দেখেন এই যে স্পেশাল পার্লামেন্টারি কমিটির যেই জায়গাগুলোতে যে অর্ডিন্যান্সগুলো নিয়ে আপত্তি হয়েছে, এবং এগেইন আমি আবারও বলছি যে আমার কাছে মনে হয় যে হিউম্যান রাইটস কমিশন, এই তারপরে দুদক, এগুলোকে শক্তিশালী গড়ে তোলা
খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, এবং এই ক্ষেত্রে আমি সরকারেরও আমি খুব যে গুরুত্বপূর্ণ ভূমিকা এখন পর্যন্ত দেখেছি সেটা আমার মনে হয় না। কিন্তু মজার দুদকের ক্ষেত্রে ব্যাপারটা আজই আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে এখন দেখতে হবে উল্লেখ করেছেন সেখানে যে কি সার্চ আছে। কমিটি করা হয়েছে। কিন্তু মজার ব্যাপারটা আমি যেটা বলছিলাম যে হিউম্যান রাইটস কমিশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্টটা কিন্তু এসেছে বিএনপি দলীয় একজন সংসদ সদস্য থেকে, যে একদম পয়েন্ট বাই পয়েন্ট নোট আউট করে কেন আপনার হিউম্যান রাইটস কমিশনকে শক্তিশালী করা দরকার, এইটা গ্লোবাল অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস কমিশন যেগুলো আছে সেটার সাথে আমরা যদি ম্যাচ না করি তাহলে আমরা কি কি ডিফিকাল্টিস ফেস করব, আমরা যে বি গ্রেডের একটা হিউম্যান রাইটস কমিশন এস্টাবলিশ করতে চাচ্ছি এইটা যে আসলে কাজ করবে না, এই পয়েন্টটা কিন্তু এসেছে হচ্ছে গিয়ে সরকারি দলেরই একজনের কাছ থেকে। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে সেই জায়গা থেকে আমি অপোজিশনের এই জায়গাতে আমি কিন্তু অপোজিশন তো ঘাটতিগুলো বলছে দেখছি। সরকারকে ছাড় দেব না, সরকারকে বেশি সময় দেব না, আমরা এই এখন ধরনের কথা তো প্রশ্নটা হচ্ছে যে আমি যেটা বললাম যে সরকারি দলের অনেক কাজ করে আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই অসন্তুষ্ট, স্পেসিফিক্যালি সংস্কারের জায়গাটায়। কিন্তু আপনি যে ছাড় দিবেন না বলবেন, তো আপনাকে তো স্পেসিফিক্যালি বলতে হবে যে কোথায় ঝামেলাগুলো হচ্ছে, কোথায় ইস্যুগুলো হচ্ছে। আপনি জাস্ট ছাড় দেবেন না, এবং আমার কাছে মনে হয় না যে আপনি হচ্ছে গিয়ে মানে রাস্তায় নেমে আন্দোলন করার মতো কোনো একটা জায়গায় এখনই পৌঁছে গেছেন যে সেরকম কোনো একটা কিছু করবেন। আচ্ছা, কিন্তু আমরা দেখলাম যে বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন যে রাজপথে নামবেন প্রয়োজন হলে, সেটা তিনি উল্লেখ করেছেন, এবং গণরায় বাস্তবায়নে এটা উনি বলতেই পারেন, প্রয়োজনে আমরা রাজপথে নামবো। এটা উনি বলতেই পারেন, কিন্তু যেটা আমি বললাম যে আপনাকে তো ক্ল্যারিফাই করতে হবে যে ইস্যুগুলো কোথায় বা প্রবলেমগুলো কোথায়। আমি প্রধান অপোজিশনের আমি এই জায়গার ক্ষেত্রে আমি স্পেসিফিক্যালি দুর্বলতা আমি দেখছি আমি এখন পর্যন্ত, এবং যেটা আমি বললাম যে বিভিন্ন সরকারের কার্যক্রমে- আন্তরিকতা কতটুকু দেখছেন ওভারঅল, যে পরিবর্তনগুলো মানুষের কাছে প্রত্যাশিত ছিল সেই জায়গা থেকে? অনেস্টলি স্পিকিং আমি সেটাতে খুব বেশি সন্তুষ্ট না। সত্যি কথা বলতে গেলে সরকারের আন্তরিকতার ক্ষেত্রেও হচ্ছে গিয়ে আমি সন্তুষ্ট না। কিন্তু আমি অপেক্ষা করছি যে এগেইন আপনি যেটা আজকে বললেন যে দুদকের যে আইনটা আসবে, এখন কোয়েশ্চেনটা হচ্ছে সেই আইনটা আসার পরে এইটা দেখা খুব গুরুত্বপূর্ণ। এন্টি কারাপশন কমিশন যেই রেকমেন্ডেশনগুলো দিয়েছিল, যে কমিশনটা হয়েছিল, তাতে খুব সম্ভবত একটা ছাড়া বাকি সবগুলোতেই বিএনপি এগ্রি করেছিল। তার মানে বিএনপির ওই অনুযায়ী হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট ওইটা অনুযায়ী হচ্ছে গিয়ে বিএনপির বাস্তবায়ন করার কথা। বিএনপির নিজস্ব একটা প্ল্যান ছিল যে সে কিভাবে এগুলোকে সে বাস্তবায়ন করে কিনা। আর সমস্যা হচ্ছে যে সেগুলো নিয়ে আমি আসলে এখন পর্যন্ত আমার দ্বিধা আছে, আমার সন্দেহ আছে, কিন্তু ওই আইন যেটা তারা বানাবেন সেইটা না দেখা পর্যন্ত উত্তর দেওয়া যাচ্ছে না। আমি